আমার শাশুড়িকে একটা কিডনি দিতে বলেছিল আমার স্বামী। হ্যাঁ, সেই শাশুড়ি যিনি ওনার 3 ছেলের বউয়ের মধ্যে আমাকে সবচেয়ে বেশি অবহেলা করতেন, সবসময় চোখে হারাতেন বাকি দুজনকে। কিন্তু নিয়তির পরিহাস দেখুন, যখন ওনার 2টো কিডনি নষ্ট হয়ে গেল এবং হাসপাতালে বিছানায় উনি মৃত্যুর মুখোমুখি দাঁড়ালেন, তখন টাকার অঙ্ক আর নিজের শরীরের ক্ষতির কথা শুনে ওনার সেই 2 আদরের ছেলে আর 2 রাজপুত্র বউ রাতারাতি হাসপাতাল থেকে পালিয়ে গেল। পুরো ফাঁকা করিডোরে তখন শুধু আমি আর আমার স্বামী শাহেদ। শাহেদ যখন আমার হাত দুটো ধরে তার মায়ের জীবন ভিক্ষা চাইলো, আমি আর না করতে পারিনি। তবে আমার এই সিদ্ধান্তের পেছনে কোনো মহানুভবতা ছিল না, ছিল এক অবুঝ আকাঙ্ক্ষা। আমি ভেবেছিলাম মানুষ তো পাথরের নয়। যে ছেলেরা উনাকে মরতে ছেড়ে পালিয়েছে, তাদের চেয়ে নিজের জীবনে ঝুঁকি নিয়ে যেই মেজো বউ উনাকে নতুন জীবন দিচ্ছে, সুস্থ হয়ে উনি নিশ্চয়ই তাকে একবার একটু হলেও বেশি ভালোবাসবেন। উনার বুকের ভেতর আমার জন্য একটুখানি হলেও জায়গা হবে, এইমাত্র একটা আশায় বুক বেঁধে আমি অপারেশনের টেবিলে শুয়েছিলাম। নিজের শরীরের একটা অংশ কেটে উনাকে দিয়ে উনাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনলাম। অপারেশনের সকল ধকল কাটিয়ে ওঠার কয়েকদিন পরের কথা। দুপুরবেলা শাশুড়ি আমার বাড়ির সবাইকে বসার ঘরে ডেকে পাঠালেন। ওনার ডাক শুনে হাসপাতাল থেকে পালানো সেই 2 ছেলে আর বউরা আবার কোথা থেকে যেন উড়ে এসে হাজির হলো। শাশুড়ি আমার সোফায় সোজা হয়ে বসে গম্ভীর গলায় বললেন, আমি মরণ মুখ থেকে ফিরে এসেছি, কিন্তু কখন যে কি হয়ে যায় তা তো বলা যায় না। তাই আমি বেঁচে থাকতেই আমার যা কিছু সম্পদ আছে, সব জমি জমা যা কিছু আছে সবাইকে বুঝিয়ে দিতে চাই। এই কথা শোনা মাত্রই বড় বউ আর ছোট বউয়ের মুখ খুশিতে গদগদ করে উঠলো। তারা যেন হাতে চাঁদ পেল। শাশুড়ি আমার চাটুকারিতা করতে করতে তারা এক বাক্যে উনার কথায় সম্মতি দিল। আমি আর শাহেদ ঘরের এক কোনায় দাঁড়িয়ে উনার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার বুকটা তখন এক অদ্ভুত আশায় কাঁপছিল। আজ বুঝি আমার অবহেলার দিন শেষ হলো। আজ বুঝি মা সবার সামনে আমার ত্যাগের স্বীকৃতি দিবেন। শাশুড়ি আমার খরসা দলিলটা হাতে নিয়ে পড়া শুরু করলেন। বড় ছেলেকে দিলেন বাজারে বড় দোকান আর জমি, ছোট ছেলের নামে লিখে দিলেন রাস্তার ধারে মূল্যবান বাণিজ্যিক প্লট। তারা হতো খুশিতে আত্মহারা, আর আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম মেজো ছেলে অর্থাৎ আমার স্বামীর নামের জন্য। কিন্তু ঠিক যখনই শাহেদের নামটা উঠার উপক্রম হলো, শাশুড়ি আমার হঠাৎ কাগজটা মুড়িয়ে ফেললেন। আমাদের দিকে একটা নজরও না দিয়ে লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলেন, আজ আর শরীরটা ভালো লাগছে না, বাকিটা পরে হবে। বলেই উনি সোজা নিজের রুমে চলে গেলেন। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। শাহেদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। যারা উনাকে মরতে ছেড়ে পালিয়েছিল তারা পেল সম্পত্তি, আর আমি নিজের জীবন বাজি রেখেও রয়ে গেলাম শূন্য হাতে। তবুও মনকে বোঝালাম উনি হয়তোবা পরে আমাদেরকে ডাকবেন। রাত বাড়লো, চারপাশ নিঃশব্দ হলে প্রতি রাতের মতো আমি উনার ঘরে এক গ্লাস দুধ নিয়ে গেলাম। উনি বিছানায় বসেছিলেন। আমি আলতো করে দুধের গ্লাসটা টেবিলে রাখলাম। ভাবলাম এবার অন্তত উনি একা পেয়ে আমাকে জড়িয়ে ধরে কিছু একটা বলবেন, নিজের অন্যায়ের জন্য অনুতপ্ত হবেন। কিন্তু না, উনি আমার দিকে তাকালেনও না, একটা কথাও বললেন না। ঘরটায় একদম দম বন্ধ করা নীরবতা। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এক বুক কষ্ট নিয়ে ওনার রুম থেকে বেরিয়ে এলাম। এভাবে চলতে থাকলো দিন। তারপর আরো কয়েকদিন। বাড়ির সবার আচরণ একই রকম রইল, আর আমার শাশুড়ি সেই পাথরের মতো নীরবতাও ভাঙলো না। নিজের শরীরের অংশ দিয়েও আমি ওনার মনের অবহেলাটুকু দূর করতে পারলাম না। সেই রাতের পর থেকে ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠলো। বড় বউ আর ছোট বউ এখন চাটুকারিতার খুলস ছেড়ে সরাসরি রানীর হালে থাকা শুরু করেছে। যে শাশুড়িকে তারা হাসপাতালে বিছানায় ফেলে পালিয়েছিল, এখন তারাই ওনার ঘরের দখল নিয়েছে। কারণ বাকি সম্পত্তিটুকু হাতানো এখনো বাকি আছে। আর আমি অপারেশনের দগদগে ক্ষতটা পেটে নিয়ে যখন রান্নাঘরে চুলা পাশে দাঁড়াতাম, তখন ব্যথায় ভেতরটা মুচড়ে উঠতো। কিন্তু তার চেয়েও বেশি পুড়তো আমার মন। শাশুড়ি আমার ডাইনিং টেবিলে বসে সবার সাথে খোঁজ গল্প করেন, অথচ আমি সামনে গেলে ওনার মুখটা কেমন যেন শক্ত হয়ে যায়। একটা বারের জন্য উনি জিজ্ঞাসা করেন না, মেজো বউ তোমার শরীরটা এখন কেমন আছে? শাহেদ আমার এই নীরব যন্ত্রণাটা দেখতো। ও মাঝে মধ্যে আমার হাত ধরে ফুপিয়ে কেঁদে উঠত আর বলতো, আমাকে মাফ করে দাও সাইমা, আমার মায়ের জীবন বাঁচাতে গিয়ে আমি তোমার জীবনটা তেজপাতা করে দিলাম। আমি শাহেদের বুকে মাথা রেখে চোখে জল ফেলতাম, কিন্তু মুখে কিছু বলতাম না। যাকে নিজের শরীরের অংশ দিয়ে আপন করতে পারলাম না, তার কাছে আর কি বা আশা করার আছে? এভাবে কেটে গেল আরো একটা মাস। ওনার শরীর এখন পুরোপুরি সুস্থ আছে। সেদিন ছিল শুক্রবার। আচমকাই শাশুড়ি আমার বাড়ির সবাইকে আবার বসার ঘরে ডাকলেন। উকিল সাহেব বড় একটা ফাইল নিয়ে ওনার পাশে বসে আছেন। বড় ছেলে আর ছোট ছেলে তাদের বউদের নিয়ে সোফায় এমন ভাবে বসলো যেন আজ বাকি সম্পত্তিটুকুও তাদের নামে সিলমোহর হয়ে যাবে। তাদের চোখে মুখে লোভের স্পষ্ট হিংস্রতা। আমি আর শাহেদ এবার আর বসার ঘরের ভেতরে গেলাম না, দরজার চৌকাঠের বাইরেই দাঁড়িয়ে রইলাম। আমাদের আর পাওয়ার কি আছে? হারানোর তো আর কিছুই বাকি নেই। শাশুড়ি আমার চশমাটা নাগের ডগায় নামিয়ে গম্ভীর গলায় বললেন, মেজো ছেলে আর মেজো বউয়ের অংশটা বুঝিয়ে দিতে পারিনি। আজ উকিল সাহেবকে ডেকেছি সব চূড়ান্ত করার জন্য। বড় বউ মুখ বাঁকিয়ে ফিস করে ছোট বউকে বলল, আর কি বা দেবে? বাজারের দোকান আর বাণিজ্যিক প্লট তো আমরাই পেয়ে গেছি। বড় জোর এই ভাঙা বাড়ির একটা ঘর আর পেছনের জঙ্গলটা পাবে হয়তো বা। শাশুড়ি আমার তাদের কথার দিকে কান না দিয়ে উকিল সাহেবের হাত থেকে দলিলের ফাইলটা নিলেন। তারপর সোজা হয়ে বসে আমাদের দিকে তাকালেন। ওনার সেই পাথরের মতো চোখ আজ কেন যেন একটা অদ্ভুত দীপ্তি দেখা গেল।